মানব জাতির ইতিহাসে এমন কিছু টার্নিং পয়েন্ট আছে যা সবকিছু একেবারে বদলে দিয়েছে। আজ আমরা দেখব কিভাবে কিছু অসাধারণ ইঞ্জিনিয়ারিং প্রকল্পের মাধ্যমে মানুষ এই গ্রহের সাথে তার সম্পর্ককে নতুন করে সাজিয়েছিল, যা আজকের আধুনিক দুনিয়ার ভিত্তি তৈরি করেছে। চলুন সেই অবিশ্বাস্য যাত্রার গল্পটা শোনা যাক। আমরা দেখব কিভাবে ৫টা বড় বড় উদ্ভাবন, ঠিক যেন একটার পর একটা ডমিনো পড়ার মতো করে মানব সভ্যতাকে আজকের এই জায়গায় নিয়ে এসেছে। জীবনের কোড হ্যাকিং থেকে শুরু করে বিশাল নগর যন্ত্র বানানো পর্যন্ত প্রতিটি ধাপই ছিল এক একটা বিপ্লব, যা পরেরটার জন্য পথ তৈরি করে দিয়েছিল। এই স্লাইডটা আমাদের আলোচনার মূল পরিবর্তনটা খুব স্পষ্টভাবে দেখাচ্ছে। একদিকে ভাবুন একটা বন্য পৃথিবী, যেখানে মানুষ শুধু প্রকৃতির সাথে খাপ খাইয়ে চলার চেষ্টা করত, আর অন্যদিকে এমন এক পৃথিবী যা মানুষ নিজেই গড়তে শুরু করেছিল। যাযাবর জীবন থেকে স্থায়ী কৃষি, এই পরিবর্তনটা ছিল এক কথায় অবিশ্বাস্য। তাহলে এই বিরাট পরিবর্তনের প্রথম ধাক্কাটা কোথা থেকে এলো, বা বলা যায় প্রথম ডোমিনোটা কোনটা ছিল? শেষ বরফ যুগের পর মানুষ জীবজগৎকে সচেতনভাবে নতুন করে প্রোগ্রাম করতে শুরু করে, আর এখানেই শুরু হয় আমাদের পৃথিবীকে ইঞ্জিনিয়ারিং করার গল্প। এখন সবচেয়ে মজার বিষয়টা হলো, এই পরিবর্তন কোনো একদিনে আসেনি। এর পেছনের প্রক্রিয়াটার নাম হলো কৃত্রিম নির্বাচন। এটা আসলে হাজার হাজার বছর ধরে চলা একটা খুব ধীর কিন্তু অল্পনীয় শক্তিশালী একটা পদ্ধতি। মানুষ ধীরে ধীরে বুঝতে শিখেছিল কোন গাছ বা কোন প্রাণী তাদের জন্য বেশি কাজের, আর সেগুলোরই বংশবিস্তারে সাহায্য করতে শুরু করেছিল। গমের এই উদাহরণটা দেখুন, কি দারুণ ব্যাপার। বন্য গমের শীষ এমন ছিল যে বীজ ছড়ানোর জন্য সহজেই ভেঙে যেত, কিন্তু মানুষ দেখল কিছু গমের শীষ বেশ শক্ত, ফসল তোলার জন্য একদম পারফেক্ট। আর এভাবেই শুরু হলো এক নতুন সম্পর্ক, একে অপরের ওপর নির্ভরশীলতার সম্পর্ক। মানুষ ছাড়া এই নতুন জাতের গমের অস্তিত্ব থাকত না, আবার এই গম ছাড়া মানুষেরও হয়তো চলত না। শুধু গাছপালা না, একই ঘটনা ঘটানো হলো প্রাণীদের ক্ষেত্রেও। শান্ত পোষমানা স্বভাবের প্রাণী বাছাই করতে করতে কিছু অবাক করা শারীরিক পরিবর্তনও চলে এলো। বিজ্ঞানীরা এটাকে বলেন ডোমেস্টিকেশন সিন্ড্রোম। যেমন ধরুন ঝোলানো কান বা ছোট মুখ, মানে মানুষ নিজের অজান্তে প্রাণীদের জেনেটিক কোডটা নতুন করে লিখছিল। বেশ, মানুষ তো এখন জমিতে থিতু হল, কিন্তু এবার সামনে এলো নতুন একটা চ্যালেঞ্জ। সবচেয়ে জরুরি সম্পদটা নিয়ন্ত্রণ করা, পানি। কারণ চাষাবাদের জন্য পানি তো লাগবেই, তাই না? আর এখানেই শুরু হলো ইঞ্জিনিয়ারিংয়ের পরের ধাপ। একটু ভেবে দেখুন, ইরানের মালভূমিতে তৈরি কানাত সিস্টেমের কথা। কি অসাধারণ একটা ইঞ্জিনিয়ারিংয়ের নমুনা! কোনো আধুনিক যন্ত্রপাতি ছাড়াই তারা পাহাড়ের ভেতরের পানিকে কাজে লাগানোর জন্য মাটির নিচে দিয়ে লম্বা লম্বা সুড়ঙ্গ খুঁড়েছিল, আর এই সুড়ঙ্গগুলো দিয়ে এক ফোঁটা পানীয় বাষ্প না হয়ে মাইলের পর মাইল দূরের জমিতে পৌঁছে যেত। এটা ছিল প্রকৃতিকে নিজেদের প্রয়োজনে বদলে ফেলার এক অবিশ্বাস্য উদাহরণ। এখন এত বড় বড় সেচ প্রকল্প তো আর একা একা চালানো যায় না। এর জন্য দরকার ছিল একটা শক্তিশালী কেন্দ্রীয় ব্যবস্থা। আর এভাবেই জন্ম নিল জলবাহী সভ্যতা বা হাইড্রলিক সিভিলাইজেশন। মানে সোজা কথায়, যার হাতে পানির নিয়ন্ত্রণ, তারই হাতে সমাজের ক্ষমতা। তো পানি নিয়ন্ত্রণে আসলো, কৃষিকাজও সফল হলো, আর এর ফলে এমন একটা জিনিস তৈরি হলো যা ইতিহাসে আগে কখনো ছিল না। সেটা হলো উদ্বৃত্ত, মানে প্রয়োজনের চেয়ে বেশি সম্পদ। উদ্বৃত্ত মানে কিন্তু শুধু বাড়তি খাবার না, এটা ছিল আসলে জমানো শ্রম, ভবিষ্যতের জন্য একটা নিরাপত্তা। আর এটাই ছিল ক্ষমতার উৎস। এই কনসেপ্টটাই একটা অর্থনৈতিক বিপ্লব এনে দিল, কারণ এই বাড়তি সম্পদ দিয়েই এমন মানুষদের চালানো সম্ভব হলো যারা সরাসরি চাষাবাদের সাথে যুক্ত ছিল না। আর ঠিক এই কারণে সমাজে শ্রম বিভাজন শুরু হলো। কেউ ফসল ফলাচ্ছে, কেউ মাটির পাত্র বানাচ্ছে, আবার কেউ হয়তো পূজা পার্বণ বা শাসন কাজ সামলাচ্ছে। এই যে বিভিন্ন কাজে দক্ষতা তৈরি হলো, এটাই কিন্তু অন্যান্য ক্ষেত্রে, যেমন ধরুন নতুন যন্ত্রপাতি বা ধাতুর কাজে উদ্ভাবনের দরজা খুলে দিল। সমাজটা হয়ে উঠল আরও জটিল, আরও দক্ষ। সমাজ যত বড় হচ্ছিল তত জটিলও হচ্ছিল, আর তখনই একটা নতুন সমস্যার সামনে এসে দাঁড়ালো। এত সব হিসাব নিকাশ, আইন কানুন আর নানান তথ্য, মানুষের মস্তিষ্ক একা
আর মনে রাখতে পারছিল না। এই যে জ্ঞানের বোঝা, এটাই ছিল সভ্যতার বিকাশের পথে একটা বড়সড় বাধা। আমাদের মস্তিষ্কের তো একটা সীমা আছে, তাই না? এই বায়োলজিক্যাল লিমিটটা পার করার জন্য দরকার ছিল একটা প্রযুক্তিগত সমাধানের। আর সেই সমাধানটা ছিল লিখন পদ্ধতি। সবচেয়ে মজার ব্যাপার কি জানেন? এই লেখার পদ্ধতি পৃথিবীর বিভিন্ন জায়গায় প্রায় একই সময়ে কিন্তু একদম স্বাধীনভাবে তৈরি হয়েছিল। মেসোপোটেমিয়ার কিউনিফর্ম, মিশরের হাইরোগ্লিফিক্স, সবাই আসলে একই সমস্যার সমাধান খুঁজছিল। লেখা আসলে ছিল এক ধরনের স্মৃতিসহায়ক প্রযুক্তি, মানে জ্ঞানকে মস্তিষ্কের বাইরে জমিয়ে রাখার একটা উপায়। করের হিসাব, আইনকানুন, জ্যোতির্বিদ্যার পর্যবেক্ষণ সবকিছু এর মাধ্যমে এক প্রজন্ম থেকে আরেক প্রজন্মে পৌঁছে দেওয়া সম্ভব হল, আর এতে উদ্ভাবনের গতি বেড়ে গেল বহু গুণ। এই সবকটা উদ্ভাবন যখন একসাথে হল, তখন জন্ম নিল মানব ইতিহাসের সবচেয়ে শক্তিশালী সৃষ্টিগুলোর একটা শহর। এটা ছিল সম্পূর্ণ নতুন এক ধরনের বসতি। শুধু একবারই চারটার দিকে তাকান। শিকারী সংগ্রাহকদের ছোট ছোট দল, যেখানে বড়জোর ৫০ জন থাকত, সেখান থেকে সোজা উরুকের মতো আদি শহরের জনসংখ্যা প্রায় ৫০,০০০, মানে প্রায় ১,০০০ গুণ বৃদ্ধি। এই অবিশ্বাস্য লাভটা সম্ভব হয়েছিল শুধুমাত্র কৃষি আর তার সাথে জড়িত প্রযুক্তিগুলোর জন্য। শহরগুলো যেন একটা স্বয়ংক্রিয় চক্র তৈরি করেছিল। যত বেশি লোক, তত ভালো শাসন ব্যবস্থা দরকার। সেই প্রয়োজন মেটাতে জন্ম নিচ্ছে নতুন নতুন প্রযুক্তি, আর সেই প্রযুক্তিগুলো আরও বেশি লোককে একসঙ্গে থাকতে সাহায্য করছে। মানে আরও উন্নতির পথ তৈরি করে দিচ্ছিল। শহরগুলো হয়ে উঠেছিল উদ্ভাবনের একটা কেন্দ্র বা ইনকিউবেটর। হাজার হাজার মানুষের বুদ্ধি আর ধারণা এক জায়গায় এসে মিশছিল। মাপজোক, মুদ্রা, আইন সবকিছু একটা স্ট্যান্ডার্ডে আনা হলো, আর সমাজ পরিচালনার জন্য তৈরি হলো আমলাতন্ত্র আর সামাজিক স্তরবিন্যাস। তাহলে পুরো ব্যাপারটা কি দাঁড়ালো? মানুষ আর শুধু পৃথিবীতে টিকে থাকার জন্য সংগ্রাম করছিল না, তারা নিজেদের প্রয়োজন মতো একটা আস্ত সভ্যতাকে ইঞ্জিনিয়ারিং করে ফেলছিল। তারা শুধু পৃথিবীর যাত্রী ছিল না, তারা হয়ে উঠেছিল এর স্থপতি। এই পুরো আলোচনা শেষে একটা প্রশ্ন কিন্তু থেকেই যায়। হাজার হাজার বছর ধরে আমরা আমাদের চারপাশের দুনিয়াকে বদলে দিয়ে সভ্যতা গড়ে তুলেছি। এখন প্রশ্ন হল, ভবিষ্যতের জন্য আমরা কি করতে চলেছি?